আসসালামু আলাইকুম। এই শহরে লিখেছেন আজ্জা সূচনা। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কে বলেছে নেই? আলবত আছে। কিন্তু মানুষের এখন মুখোমুখি বসে আড্ডা দেওয়ার সময় নেই। এখন আছে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানেই বৃদ্ধাঙ্গুল খাটিয়ে মেসেজিং চলে। 1990 ক্যাফে। কনভেকশন ওভেন থেকে পেস্ট্রি ট্রে বের করতে করতে ভাবছে ফরহাদ, হাতে ওভেন গ্লাভস, গাঢ় নীল রঙের টার্টেল নেক পুলওভার, সোয়েটারের উপর কালো অ্যাপ্রনটা অনবদ্য লাগছে। কিছুক্ষণ পূর্বেই এক বৃদ্ধা কফি খেতে এসে প্রশংসা বাক্য ছুড়ে দিয়েছিলেন ফরহাদের দিকে। বলেছিলেন, তোমাকে দারুণ লাগছে ইয়াং শেফ। কথাটি পুনরায় স্মরণে আসবা মাত্রই আনমনে লঘু হাসল। পুনরায় আরেকটি কনভেকশন ওভেন থেকে চকলেট কুকিজ বের করে বাইরে রাখলো। পেস্ট্রিগুলোর উপর সিমসাম ফ্রস্টিং করে গ্লাস ডিসপ্লে কেসে রেখে দিল। আপাতত তার কাজ শেষ। শাহেদ এসে স্যান্ডউইচ বানাবে। ফরহাদ অ্যাপ্রন খুলে সাইডে রেখে কফি শপের দেয়ালে ঝুলিয়ে রাখা গ্রে বোর্ডের মার্কার দিয়ে লিখল, কফি হাউজের সেই আড্ডাটা আজও আছে। এক ভদ্রলোক মুখের সামনে ধরে রাখা নিউজ পেপার সরালেন। এখানে নবীনদের চেয়ে প্রবীণরা আসতে বেশি পছন্দ করেন। তাদের ভাষ্যমতে এই জায়গাটা নাকি তাদের পুরনো দিনের স্মৃতিকে স্মরণ করায়। দেয়ালে কোনো চাকচিক্য নেই, দু একটা পেন্টিং, সাথে কাঠজাত চেয়ার টেবিল। বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে নিউজ পেপার আর ম্যাগাজিনকে। ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ 1990 ক্যাফেতে, এমনকি টেলিভিশনও নেই। ফরহাদের লেখাটি দেখে বললেন, বেশ লিখেছ। কফি হাউজের আড্ডাটা আজও আছে, শুধু একটু সময় বের করে নিলেই হয়। ফরহাদ বিনম্র স্বরে বলে, জি আঙ্কেল। ভদ্রলোক কফিতে চুমুক দিয়ে বললেন, কফিটাও সেরা। ফরহাদ মোলায়েম হেসে জবাব দেয়, ধন্যবাদ, আবার আসবো এখানে। কফি কিন্তু তোমাকেই বানাতে হবে। অবশ্যই, এটাই তো আমার কাজ। বিকেল 5টার পর যে কোনো দিন চলে আসবেন, বান্দা হাজির থাকবে। ভদ্রলোক ক্যাশ কাউন্টারে বিল মিটিয়ে চলে গেলেন। তখনই শাহেদ আর সামির এসে হাজির হলো। শাহেদ স্যান্ডউইচ বানাতে এক্সপার্ট, আর ফরহাদ পেস্ট্রি, কুকিজ আর কফির দায়িত্বে। সামির আসে শুধু আড্ডা দিতে। তাদের পিছু পিছু হেলোদুলে নিশিরাত্রি আর রেশমাকেও আসতে দেখা গেল। ফরহাদ স্বস্তির নিঃশ্বাস ফেলে নিঃশব্দে। এরা থাকলে আর বোর হতে হয় না। পাখির মতো কিচিরমিচির করে মাতিয়ে রাখে পুরো ক্যাফেটাকে। এসেই মিউজিক প্লেয়ার অন করলো সামির। আর এছাড়া তার কোনো কাজ নেই। জয়িতা গানটি বেজে ওঠে পুরো ক্যাফে জুড়ে। হাতে নিয়ে পোস্ট কার্ড খুঁজে যায় ঠিকানা, শুধু বেড়ে যায় বয়স জয়িতা। মাঝরাতে বেজে ওঠে ক্লান্ত টেলিফোন আর ইনবক্সের মিথ্যে বনিতা। এই শহরের মিথ্যে কথার ভিড়ে সত্যি এখনো বাঁচে নোনা ধরা দেয়ালে। মৃত কবিরা নিরুত্তর জয়িতা। লাইনগুলোতে মনোনিবেশ করে ফরহাদের মস্তিষ্ক জ্বলে ওঠে। টেলিফোন আর ইনবক্স দুটো শব্দ যেন শিরিন নামক মেয়েটিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, তার কাছে শিরিনের নাম্বার আছে। সেই তো কল করেছিল। গতকাল তাকে আজিমপুর নামিয়ে দেওয়ার পর ছোট করে ধন্যবাদ আর জ্যাকেট ফিরিয়ে দিয়ে পালিয়েছে মেয়েটা। আজ ফরহাদ ক্লাসেও যেতে পারেনি, ব্যাংকে গিয়েছিল। ইনস্টলমেন্ট পরিশোধের তারিখ ছিল আজ। ব্যাংক থেকে 3 লক্ষ টাকার লোন নিয়েছে এই ক্যাফের জন্য। 1 লক্ষ টাকা শাহেদ আর সামির মিলে পরিশোধ করেছে যেন অতিরিক্ত ইন্টারেস্ট দিতে না হয়। ফরহাদ ঠোঁট দাঁতের নিচে পিষে ভাবল, শিরিন কি আজ ক্লাসে তার জন্য অপেক্ষা করেছিল? এসেছিল ক্লাসে? বই আনতে বলা হয়েছিল তাকে? আপনা আপনি ফরহাদের মুখ ফুটে বেরোলো, দেখ। সামিরের খোঁচাখুচি করার স্বভাব আছে। তার টার্গেট হচ্ছে রেশমা, যে কিনা এই মুহূর্তে ফোন কলে ব্যস্ত। হবু স্বামীর ফোন এসেছে সুদূর মালয়েশিয়া থেকে। সামির দুষ্ট চোখে তাকালো ফরহাদ আর শাহেদের দিকে। তারা সামিরের এই নজর ভালোভাবেই বোঝে। ফরহাদ গুরুত্বহীন রইল। শাহেদ নিঃশব্দে ইশারা দিল কোনো কাণ্ড যেন না ঘটানো হয়। কিন্তু কে শোনে কার কথা? রেশমা ফোন রাখবার সাথে সাথেই বলে ওঠে, কিরে ইমুয়ালি, তোর স্বামী বিদেশ থেকে ফিরবে কবে? রেশমা অম্লমুখে জবাব দিল, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের যুগে আমি ইমো কেন ইউজ করব? সামির ঠাট্টা সুরে বলে, ইমো প্রবাসীর বউদের একমাত্র সঙ্গী। এত স্মার্ট হোস না, ইমো চালাবি। তোর হিংসে হয় তাই না? আমার হবু স্বামী বিদেশ থাকে, আমাকে বিদেশি গিফট পাঠায়, তাই তোর হিংসে হয়। বয়েই গেছে আমার। নিশি বাদ সাধল দুজনের মধ্যে। কালো ফ্রেমের চশমা ঠিক করে বলল, পুরুষ জাতির আর আছেই কি, শুধু মিষ্টি মিষ্টি কথা, ভুঁড়ি ভর্তি হিংসে, ভুলিয়ে ভালিয়ে মেয়েদের নিজের করে নেওয়া, এরপর ছুঁড়ে ফেলে দেওয়া। বেটা লোক এই কারণে আমার অপছন্দের তালিকায় শীর্ষে।
চরম পুরুষ বিদ্বেষী নারীর এরূপ কথা নতুন নয়। মেয়েটি রসকসহীন একেবারে, যেন পৃথিবীর সকল পুরুষ তার ভাতে ছাই দিয়েছে। শাহেদ কফির কাপ হাতে নিয়ে বলল, মানুষকে কামড়ায় কুকুর, আর তোকে বোধহয় পুরুষ কামড়িয়েছে। এই কারণেই পুরুষ জাতির প্রতি তোর এত আক্রোশ। রাত্রি প্রশ্ন করে বসে, তুই কি ছেঁকা খেয়েছিস কোনোভাবে? কোনো পুরুষ কি তোকে ডিচ মেরে চলে গেছে? আমার সাথে শেয়ার কর বিষয়টা, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। নিশি দুহাত একত্রিত করে বলল, ক্ষমা কর বোন, তোর নিজের বাপ তোকে জোর করে বিয়ে ঠিক করে ফেলেছে। এই সমাধান বের করতে পারলি না আর আমার সমস্যার সমাধান দিবি। আমি কোনো ছ্যাঁকা খাইনি, কিন্তু দেখেছি পুরুষদের অবস্থা জঘন্য। রেশমা বলল, এভাবে বলিস না, সব পুরুষ এক হয় না। তোদের দুলাভাই বেশ ভালো মানুষ। সামির খট করে বলে ওঠে, রাজু ভাস্কর্য সরিয়ে তোর স্বামীর ভাস্কর্য বানিয়ে ফেলি, কি বলিস? এমন নমুনা সবার দেখা উচিত। উড়ন্ত চরে এসে পড়ল কাঁধে, তারপরও নির্লজ্জের মতো হাসছে সামির। শাহেদ বলল, আমরাও পুরুষ, নিশিকে আমাদের গ্রুপ থেকে লাথি মেরে আউট করা উচিত। নিশি রাগান্বিত স্বরে বলল, একবার আয় লাথি দিতে, তোর ঠ্যাং ভেঙে পেটে ঢুকিয়ে দেব হারামজাদা। এদের মতবিরোধে নীরব ফরহাদ, কারো কথাই কানে প্রবেশ করতে পারছে না এই মুহূর্তে। বৃদ্ধাঙ্গুল অনবরত চলছে ফোনের স্ক্রিনে। কল লগ থেকে সময় আর দিন অনুযায়ী অজ্ঞাত নাম্বারটি বের করা এখন অতীব জরুরি। কেন জরুরি সেই প্রশ্ন একবার মস্তিষ্কে এলেও পাত্তা দেয়নি ফরহাদ। অবশেষে নাম্বারটি পেল। স্বস্তির নিঃশ্বাস ফেললে সামনের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, তোরা আজ ক্লাসে গিয়েছিলি? নিশি জবাবে বলল, আমি গিয়েছি। ফরহাদ কখনোই সরাসরি জিজ্ঞেস করবে না শিরিন এসেছিল নাকি। তারা শিরিনকে বোধহয় চেনেই না। আমতা আমতা করে প্রশ্ন করলো, কেউ কেমন স্টুডেন্ট ছিল আজ ক্লাসে? তোরা ব্যতীত সবাই ছিল। চধ্বনি উচ্চারণ করে ফরহাদ কাউকেই নিজের অভ্যন্তরের চিন্তার অনুমান করতে দিল না। অভিব্যক্তি একেবারেই স্বাভাবিক। ঘড়ির দিকে চেয়ে দেখলো, ঘড়ির কাঁটা এসে থেমেছে ঠিক 7:00 একটা কল অথবা টেক্সট করা উচিত। ভাবতে ভাবতেই ক্যাফেতে মানুষের ভিড় বাড়তে শুরু করে। শাহেদ ও সামির উভয়ই ফরহাদকে কাজে সাহায্য করে। তারাও একে একে লেগে পড়লো কাজে। নিশি, রাত্রি আর রেশমাও 8টার পূর্বে রওনা হয়ে গেল। রাতের দিকে তাপমাত্রা আরও নেমেছে। 16 থেকে 18-র মাঝামাঝি ছিল এ কয়েকদিন। আজ শীত আর তার শীতলতা আরও বৃদ্ধি করে। ওয়েদার ফরকাস্টে 14°C দেখাচ্ছে। হিমেল হাওয়া শিরিনের মনে শান্তি ছড়াচ্ছে। বুক চিরে বেরিয়ে আসছে উষ্ণ নিঃশ্বাস। এই মৌসুমে অতিরিক্ত ভালো লাগার কোনো কারণ নেই। কিছু জিনিস অনর্থকভাবে রোমাঞ্চিত অনুভব করায়। এই ঋতু নিয়ে দিনভর ভাবলেও কম হয়ে যাবে। তার আগমন হয় স্বল্প সময়ের জন্য, এসে দোলা দিয়ে ফের হারিয়ে যায়। যতদিন আছে ততদিন না হয় উপভোগ করে নেক, আবার আসবে বছর ঘুরে হাজিরা দিতে। উঠোনে আকাশপানে চেয়ে মুগ্ধ হতে হতেই মুঠোফোন বেজে ওঠে। শিরিনকে সচরাচর কেউ কল করে না, মাঝে মধ্যে মামা আর নানা ফোন করে, সেটিও দিনের বেলা। রাতে কে কল করলো জানতেই ফোন হাতে নেয় অজ্ঞাত নাম্বার। শিরিন দ্বিধাগ্রস্ত হয়ে ফোন রিসিভ করে বলে, হ্যালো, ফরহাদ বলছি। কেমন যেন নিশ্চুপ হয়ে গেল শিরিন। এত রাতে কল করলো কেন? ফরহাদ কোনো জবাব না পেয়ে প্রশ্ন করলো, আজ ক্লাসে এসেছিলেন? আপনাকে বই দেওয়ার জন্য খুঁজেছি, পাইনি। ফরহাদ আয়েশ করে বিছানায় শুয়ে পড়ল। এক রুমের ফ্ল্যাট, ব্যাচেলর থাকে। মাথার পেছনে এক হাত রেখে অন্য হাতে ফোন কানে চেপে আছে। জবাবে বলল, গতকাল বলেছিলাম আমি বই আবার ফিরিয়ে দেব। আমি নিতাম না, ফিরিয়ে দিলেও অপেক্ষা করেছিলেন? হ্যাঁ, বই দেওয়ার জন্য। ও, হতাশ শোনালো ফরহাদের কণ্ঠ। শিরিন বুঝতে পারল অন্যভাবে অপেক্ষা করার কথা ছিল নাকি। ফরহাদ নিজে থেকেই বলল, কাজে আটকে গিয়েছিলাম তাই আসতে পারিনি, সরি। ইটস ওকে। ফরহাদ লম্বা করে ব্ল্যাঙ্কেট খুলে নিজেকে সম্পূর্ণ আবৃত করে ফেললো। বালিশ ও কানের মাঝে ফোন চাপা পড়েছে। ভারী নিঃশ্বাস ফেললো এক দফা। কি করে কথা এগোনো যায় বুঝে উঠতে পারলো না, তবে তার কথা এগোতে ইচ্ছে করছে। শিরিনের শীতল কণ্ঠে বিস্তৃত কোনো বাণী শুনবার প্রবল ইচ্ছে জাগছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই। ফরহাদের ভ্রুদয় উঁচু হলো, সাথে সাথে বলল, হ্যাঁ বলুন। একই ক্যাম্পাস, একই ডিপার্টমেন্ট, যেহেতু আমাদের দেখা হবেই। তবে গতকালকের বিষয়টা আমার পছন্দ হয়নি। ফরহাদ ভ্রু কুঁচকে জানতে চাইল, কোন বিষয়? বাইকে করে আসা। তো বাইকে আসায় কি আপনার কোনো ক্ষতি হয়েছে? হয়নি, তবে বিষয়টা দৃষ্টিকটু। তখন জোর গলায় না করেননি কেন? এটাই সমস্যা। আমি না এই শব্দটি বলতে পারি না। কেন পারেন না? আপনার লাইফ আপনার মন মোতাবেক চলবে, নিজের পছন্দ অপছন্দের প্রাধান্য দিতে জানেন না। শিরিনের মুখ ভার হয়ে আসে। মানুষের সাথে যোগাযোগ না করার ফল এসব।
যে যেভাবে পারে যা পারে তাকে দিয়ে করিয়ে নেয়। ফরহাদ বলল, চুপ কেন? কিছু না। আপনি কোনো জরুরি দরকারে কল করেছিলেন? তার খবর নেওয়াটাই জরুরি ছিল, এটাই কারণ কল করার পেছনে। তবে সেটি মুখে স্বীকার করলো না ফরহাদ। সে নিজের এই অদ্ভুত কর্মকাণ্ডের পেছনের কারণ জানে, জেনেও অজানা রাখতে চাইছে। ফরহাদ বলল, দুঃখ প্রকাশ করতে কল করেছিলাম। আপনাকে অপেক্ষা করিয়েছি, তার জন্য ক্ষমা চাইতে কল করেছি। এসবের কোনো প্রয়োজন নেই। আপনি বড়ই ভুলমনা। গতকাল কি বলেছিলাম? প্রয়োজন বানিয়ে নিতে হয়। আপনাকে প্রয়োজন বানাবো? ফট করে প্রশ্ন করে বসলো শিরিন। তার কথার ইঙ্গিত সেটি বোঝাচ্ছে। প্রশ্নটি না করলেই না। ফরহাদ হেসে ফেলে, বলে, সেটা আপনার ইচ্ছা। চাইলে বানাতে পারেন, চাইলে আরেক কাপ চায়ের সাথে পলাশির প্রান্তরে সময়কে অতিবাহিত করতে পারেন, চাইলে ঢাকেশ্বরীর পথ ধরে হাঁটতে পারেন, নীলক্ষেতের বইয়ের ভাণ্ডারে নিজেকে হারিয়ে আবারও খুঁজে নিতে পারেন। এমন কিছুই চাই না। চাওয়া উচিত ছিল, আরেক কাপ চা খাওয়া উচিত ছিল তার সাথে। ফরহাদ পাশ পরিবর্তন করলো, অন্য পাশে ঠিক ফোন একইভাবে রেখে বলল, আপনার কাছে যে বইটি আছে সেটি আমার প্রাক্তনের দেওয়া। তখন আমি সবে ঢাকায় এসেছিলাম, ক্যাম্পাসেই সাক্ষাৎ হয়েছিল তার সাথে আমার। এরপর এরপর জোয়ান বয়সে রঙিন দুনিয়া। লাফিয়ে পড়েছিলাম প্রেম জোয়ারে। জানতাম না সেটি ছিল ভাটা। আমার জন্মদিনে বইমেলায় নিয়ে গিয়ে আমাকে বইটি কিনে দিয়েছিল সে। ভালোই চলছিল দিনকাল। সাদা কালো শহরকে রংধনুর মতো রঙিন দেখছিলাম। সেটা আমার ভাগ্যের সহ্য হচ্ছিল না। তারপর খেলাম বড়সড় একটা ধোঁকা। মেয়ে ক্যাম্পাসের সিনিয়র বড় ভাইকে বিয়ে করে আমাকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে চলে গিয়েছে। ধোঁকা খেয়ে বোকা না বাঁকা হয়ে গেছিলাম কয়েক মাস। ফেল করেছিলাম এক সাবজেক্টে, এই ধাক্কা সামলাতে না পেরে। ভাবতে পারছেন কত বড় আহাম্মক ছিলাম আমি? যখন এই কষ্ট থেকে বেরিয়ে এলাম, নিজের গালে দুটো চড় দিয়েছি সবার আগে। শিরিন ঠোঁট টিপে হাসছে। হাসির আওয়াজ শোনা গেলেও ফরহাদ তার কথা থামায়নি। কিন্তু শেষ কথাটি আর হাসি অবধি সীমিত ছিল না। শিরিন মুখ ফসকে বলে ফেলে, বেশ করেছেন। ফরহাদ খানিক অবাক হলো, বুঝলো তার মাঝে একটা দুষ্ট সত্তার বসবাস আছে। সেদিন তাকে মিথ্যে বলেছিল, নিজেকে রূপা বলে পরিচয় দিয়েছিল, কিন্তু এই সত্তাটা আড়ালেই আছে। ফরহাদ জবাব দিল, ইয়া আই নো, বাট থ্যাঙ্কস টু হার। তার কারণে একটা রাফ অ্যান্ড টাফ হয়ে গিয়েছি। ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো। তাই আরো ভুল করতে চাই। যেমন যেমন থাক, বাদ দিন। শিরিন আর জোর করলো না। তার জোর করা একেবারেই সাজে না। কিন্তু জানার ইচ্ছে ছিল আর কেমন ধরনের ভুল সে করতে চায়। মানুষের মন স্বভাবতই আগ্রহী অজ্ঞাত বিষয়ে। ফোন কানে চেপে আছে। বিদায় নেওয়া দরকার। আগামীকাল আসছেন ক্যাম্পাসে? দেখি। ফরহাদ বলল, শুনেছি মিড টার্মের জন্য ওয়াদুদ স্যার কিছু নোটস দিবেন, ডিপার্টমেন্ট গ্রুপ থেকে নিয়ে নেব। ফরহাদ দ্রুত ফোন স্পিকারে দিল। শিরিনকে বলল, 1 মিনিট হোল্ড করুন। সাথে সাথে ডিপার্টমেন্টের সিআরকে হুমকি দিয়ে মেসেজ করলো, ওয়াদুদ স্যারের নোটস যেন কোনোভাবে ডিপার্টমেন্ট গ্রুপে না দেওয়া হয়। যদি দিস তাহলে তোকে মেরে মাঠে খুঁটি দিয়ে রাখবো। গ্রুপে মেসেজ করে বলল, সবাই যেন আগামীকাল ক্লাসে উপস্থিত থাকে। ডু ইট নাও। যত দ্রুত লেখা সম্ভব লিখল ফরহাদ। কাজ হবে আশা করা যায়। সি আর ছেলেটা এমনিতেও ভীতু প্রজাতির। ফরহাদ শিরিনের উদ্দেশ্যে বলল, আসেন? জি, আগামীকাল চলে আসবেন। যদি ইচ্ছে হয় তবেই আসবো। ইচ্ছে হলেই আসুন। রাখলাম। ভুল করে আমার বইটি বাড়িতেই রেখে আসবেন। যদি এই ভুল থেকে ভালো কিছু হয়ে যায়। ফরহাদ ফোন রাখলো। কথা বলার সব ধরনের খেই সে হারিয়েছে। একসময় খুব আলাপ চলতো ফোনে, আর এখন যেখানে কথা বলা দরকার সেখানেই মুখ দিয়ে ভালো কোনো কথা বেরোচ্ছে না। বিরক্তিকর। ফরহাদ দেখলো অলরেডি ডিপার্টমেন্ট গ্রুপে মেসেজ চলে গেছে। সিয়ার ফরহাদের সাথে কোনো কথা বাড়ায়নি। ফরহাদ গ্রুপে গেল। শত শত স্টুডেন্টের ভিড়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো শিরিনের প্রোফাইল। অবশেষে পেয়েও গেল। বিড়বিড় করে বলল, শিরিন শারমিন ওরফে রূপা। অগণিত ভুলের রেজিস্টারে আরও একখান বাড়তি ভুল জুড়ে দিলাম।